বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইর্তিজান আসিম সৌরভ। দর্শক, যেই বিষয়টা নিয়ে আজকে বেশ আলোচনা দেখা যাচ্ছে সেটি হলো যে যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস সেটি বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন। এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনা সমালোচনা করছেন। আমরা দেখছি যে বিশেষ করে যেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে একদিকে ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে অনেকে গেছেন, ঠিক আবার বিপরীত দিকে আমরা দেখছি যে জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। এই বিষয়ে আমরা দেখছি যে অধ্যাপক আনু মোহাম্মদ তিনিও সমালোচনা করেছেন। অনেকেই বলছেন যে অনেক জায়গায় তো ছিল, কিংবা মার্কিন দূতাবাস ছিল, এটি আসলে জাতীয় সংসদে কেন? কেউ কেউ আবার এটিকে স্বাভাবিকভাবে দেখছেন যে হতেই পারে। যদিও সাধারণভাবে আমরা যদি দেখি যে এই ঘটনাটি এক দেশের স্বাধীনতা দিবস আরেক দেশের পার্লামেন্টে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন, এটি আসলে খুব বিরল ঘটনা। হয়নি বিষয়টা সেরকম না, অতীতেও দেখা যাচ্ছে, বাট সেটি আসলে খুবই কম। এবং সেগুলোর পেছনে আসলে কতটুকু কি রাজনৈতিক কি প্রেক্ষাপট আছে বা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক যে ইস্যুগুলো আছে, অনেক হিসাব নিকাশ সমীকরণ আছে এর পেছনে, অনেকে বলে থাকেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে মূলত জানবো। আমাদের যারা আজকে অতিথি আছেন তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং সার্বিকভাবে আমাদের এই কূটনৈতিক অবস্থান থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলেই আজকে যারা আমাদের আলোচক আছেন তাদের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যোগ দিয়েছেন প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আমাদের সঙ্গে আরও আছেন রাজনীতি বিশ্লেষক ইউথ লিডার ডক্টর রাকিব আল হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা টকে। কাইয়ুম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। এই যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বাংলাদেশের পার্লামেন্টে উদযাপন, এর আগে আসলে আপনি অনেকদিন ধরে রাজনীতি করছেন, অনেক দেশের রাজনীতি ফলো করছেন। অন্যান্য দেশের পার্লামেন্টে আসলে এই ধরনের অনুষ্ঠান আপনার চোখে উল্লেখযোগ্যভাবে পড়েছে কিনা, পার্লামেন্ট প্রাঙ্গণে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা, এবং আপনি এই ঘটনাটিকে কিভাবে দেখেন? অনেকে তো অনেক ধরনের বিশ্লেষণ করছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে এবং যারা শুনছেন। আমি ওইখানে যাওয়ার আগে 1 মিনিট শুধু আমারও ব্যক্তিগত একটা অনুভূতির কথা এইখানে বলে নিই। এটা হচ্ছে যে আজকে আবুল কাশেম ফজলুল হক স্যার আসলে জি 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 নিহত হয়েছেন, মারা গেছেন। ওনার জন্যে আসলে এক ধরনের এটাকে আমার বাংলাদেশের এক ধরনের এই সময়ের মধ্যে একটা ক্ষতি বলে মনে করি আর কি। যে আমাদের অভিভাবক তুল্য যারা ছিলেন তাদের মধ্যে উনি একদম ব্যতিক্রমভাবে ছিলেন, যে প্রায় সবার জন্যে অভিভাবক সুলভ, সবাই শোকাহত আসলে, সবাই শোকাহত। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আলোচনাটায় যাচ্ছি। দেখেন, আপনি নিজেই এটা উল্লেখ করতেছিলেন যে আসলে দুইটা কারণে এই আলাপটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার এই সময়ের যে মার্কিন যুক্তরাষ্ট্র, এই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একদম ইসরায়েলের একটা মদতদাতা, এবং ইসরায়েল যে হচ্ছে আসলে খুব গণহত্যার আকারে শিশু হত্যা করেছে যে এই সময়ের মধ্যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হচ্ছে আসলে ইরানের উপরে যুদ্ধটা একটা আলোচনা চলাকালীন সময়ে আরেকটা দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কোনো ধরনের আসলে এর আগের যত ধরনের নর্মস ছিল দুনিয়ার, আর সমস্ত কিছুকে ভেঙে দিয়ে ইরানের সাথে একটা যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধের যিনি আসলে প্রথম ভিকটিম, তার যখন আসলে দাফন হচ্ছে, সেই দাফনে যখন আপনার এখান থেকে একদম স্পিকার উপস্থিত হয়েছেন, সকল দলের বিরোধী দলের প্রতিনিধিরা গিয়েছেন, সেই সময় আসলে মার্কিন যে তাদের যে আসলে স্বাধীনতার 250 বছর এটা উদযাপন হচ্ছে, স্বাভাবিক উদযাপন হতেই পারে। কিন্তু যেটা খুব দৃষ্টিকটু মনে হয়েছে যে এটা হচ্ছে যে আমাদের এখানে না, দুনিয়ার কোথাও আসলে এইবার যে ধরেন 250 বছর পূর্তি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি অন্য কোনো পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করেছে বাংলাদেশের বাইরে? আমার চোখে পড়েনি। তার মানে ব্যতিক্রমীভাবে বাংলাদেশে কেন এটা? তার ধরেন আমাদের এখানে তো অনেক ধরেন 100-র উপরে কমিশন আছে, কিংবা ধরেন অ্যাম্বাসেডার আছে, কিংবা যারা বিভিন্নভাবে আছে আমাদের এখানে। তাদের কারোরই তো আসলে ধরেন তাদের যে স্বাধীনতা দিবস হয়, তো সেই স্বাধীনতা দিবসগুলি তারা তাদের হয় দূতাবাসে করবেন, না হয় হোটেলে করবেন। এটা করার তো একটা নর্মস আছে। এখন কূটনীতি তো ধরেন সব কিছু লিখিত থাকে না, কিন্তু কূটনীতির লিখিত অলিখিত মিলেই সারা দুনিয়াটা পরিচালিত হয়।
আপনি যখন আসলে আগ বাড়ায় কোনো একটা জিনিসকে আসলে নর্মসটা ভেঙে ফেলেন, কিংবা আসলে আপনি গায়ে পড়ে বেশি কোনো কিছু করতে যান, তখন খুব স্বাভাবিকভাবে সন্দেহটা তৈরি হয়। এবং মার্কিনের সাথে ধরেন বাণিজ্য চুক্তি নিয়ে, এর মধ্যেই তো ধরেন বাংলাদেশের কেউ বলছেন না, কিন্তু এইটা নিয়ে তো একটু উদ্বেগ আছে। প্রশ্নটা সেখানে কাইম ভাই, মানে যেখানে আসলে মার্কিন চুক্তি নিয়ে বিতর্ক চলছে, এমন প্রেক্ষাপটে এই ঘটনাটি আরেকটি বিতর্কের জন্ম দিল কিনা? দুইটা বিতর্ক অলরেডি ছিল। একটা হচ্ছে যে ধরেন মার্কিনিরা বাংলাদেশের যে চুক্তি, এই চুক্তি বাতিল করার জন্যে এখানকার সক্রিয়ভাবে রাজনৈতিক অনেকগুলো দল আন্দোলন করতেছে। আর সক্রিয় না, কিন্তু এটার আসলে আপত্তি করেন এরকম রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন অনেক। কারণ এইখানে একদম মানে আপনার গতকালকেও যে গম কেনা, পরশু দিনের গম কেনার যে হিসাব, আর আমাদের দেশে মানুষের না খেয়ে থাকার যে হিসাব, আমাদের দেশের মানুষের যে আসলে দারিদ্র সীমার নিচে নেমে পড়ার হিসাব, আমাদের দেশের মানুষের দারিদ্র্যের জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করার যে ব্যাপার, এইগুলিকে ধরেন সামনাসামনি রেখে তো আলোচনা হচ্ছিল। তো সেইখানে এইটা নিয়ে এক ধরনের ক্ষোভ আছে। ইরানের উপরে যে আক্রমণ হয়েছে, এটা সমস্ত দুনিয়ার উপর এক ধরনের হুমকি। কিংবা ইসরায়েলের উপরে, ইসরায়েল গাজাতে যা করছে, সেই বর্বরতার পেছনে তাদের যে আসলে সমর্থন দিয়ে যাওয়া, এইটা নিয়ে বাংলাদেশের মানুষের তো একটা ক্ষোভ আছে। সেই সময়ে আপনি, এবং এখানকার বাংলাদেশের মানুষ 24-এ একটা বড় রকমের লড়াই করছে, এইখানে কোনো ধরনের আধিপত্যবাদ যেন না থাকে। এখন আধিপত্যবাদ মানে তো কেবলমাত্র ভারত না, আপনার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব হয়, আপনি নিজের মর্যাদা লুণ্ঠিত হয় কিংবা ভুলুণ্ঠিত যে কোনো হয়, দেশের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে তো এটা একটা স্পিরিট। তো আপনি 24-এর ওই স্পিরিটের উপরে দাঁড়ায়া সরকার গঠন করছেন, এবং এই ঘটনাগুলির ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। সেই রকমের সময় এই ঘটনাটা নিশ্চয়ই মানুষকে আসলে এই বিষয়ে, ক্ষমতার স্বার্থের জায়গায় আসলে এই স্পিরিটের দর্শনটা আসলে পরিবর্তন হয় কিনা বিভিন্ন দেশ না, এটা ভেদে। ক্ষমতার সাথেই তো ধরেন যারা এই স্পিরিট দিয়েই তো ক্ষমতায় গেছে, এবং এখানে ক্ষমতায় থাকার, আমি এটা বুঝতে পারি না আসলে। আমার কাছে অনেক সময় বিষয়গুলিকে খুব মানে কি মনে হয়, যে ওর সাথে কথা বলতেছিলাম, যেটা বিশ্লেষণের অতীত মনে হয় যে কিসে টান পড়ে। ধরেন আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতা তো জনগণ দিল, জনগণ আপনাকে ক্ষমতায় আনার জন্য এখানে একটা ফেয়ার ইলেকশনের জন্য জীবন দিল, দিয়ে আপনি যে ইলেকশনটা করলেন, সেই ইলেকশনে আপনাকে ক্ষমতায় দিল, আপনাদেরকে ক্ষমতায় দিল, এবং আপনাদের তখন তো ভরসা করবেন হচ্ছে এই জনগণের সেন্টিমেন্টের উপরে। এই জনগণ আপনাকে যেন ক্ষমতায় রাখে, এই জনগণ যেন আবারও আপনাকে ক্ষমতায় আনে, সেই দিকে আপনি নজর না দিয়ে কোথায় কোথায় কাদের দেখে আসলে আপনি হেলে পড়েন কেন? এই হেলে পড়াটা আমি একটা জিনিস বুঝতে পারি। ধরেন আপনার কোনো জনভিত্তি নাই, আপনি জোর করে এখানে ক্ষমতা এসছেন, আপনি তখন কারো দিকে হেলে পড়তে পারেন। কিন্তু আপনি একটা জনগণের সমর্থনের উপরে দাঁড়িয়ে এই পার্লামেন্টে আসছেন, এই পার্লামেন্টে আপনি একটা যুদ্ধপরাধী, একটা ধরেন মানবতার শত্রু, একটা শিশু হত্যাকারী দেশকে আপনি এই পার্লামেন্টের মধ্যে এনে, যেখানে আমরা 2 দিন আগে 24-এর অভ্যুত্থান করা পোলাপান গিয়ে যেখানে আসলে দাঁড়াইছিল, কিংবা আমরা যেখানে আসলে শপথ নিয়ে, মানে জনগণের সামনে আমরা যে জাতীয় সংসদের সামনে দাঁড়াই, আমাদের কি জাতীয় সনদ নিয়ে আমরা দাঁড়াইলাম? জি, জাতীয় সনদ। তো সেই জায়গায় আপনি কেন মার্কিনীদেরকে নিয়ে আসতে হবে কেন? এবং সেইখানে আপনারা যারা পার্লামেন্টে আছেন তারা সবাই গিয়ে তাদের পেছন পেছন দাঁড়াইতে হবে কেন? এটা তো কোনোভাবেই আসলে কোনো জিনিসের সাথেই তো মিলে না। জি, এই বিষয়ে আরও জানবো আপনার কাছে বিস্তারিত। আমরা ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে যেটি জানতে চাই যে একই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি, সেই সাথে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশের মানুষদেরকে আমরা, বা বিভিন্ন রাজনৈতিক দলের কথাই যদি বলি, সকলকে আমরা দেখি ফিলিস্তিন নিয়ে বেশ সোচ্চার, ইরান ইস্যুতেও দেখা গেছে বেশিরভাগ মানুষকে সোচ্চার। আমরা সারাক্ষণ ফিলিস্তিন নিয়ে কথা বলছি, আবার একই সাথে আমরা অনেক সময় এমনও দেখেছি যে ফিলিস্তিন ইস্যু বা ইরান ইস্যুতে এই তাদের ফেভারে যদি কথা না বলা হয়, এটা আরেকটা রাজনৈতিক দল সেই ইস্যুটাকে পিক করে তাদের ডিসক্রেডিট হিসেবে সমালোচনা করেছে, যে তারা ফিলিস্তিন বা ইরানের পক্ষে কথা বলছে না, এরকম ভাবেও সমালোচনা করা হয়েছে। এমন প্রেক্ষাপটে একদিকে আমরা এইরকম একটা মানে ইরানের প্রধান ধর্মীয় নেতার জানাজায় আমরা যাব, আবার একই সাথে আমরা যুক্তরাষ্ট্র, মানে যারা কিনা এই ধর্মীয় নেতাকে হত্যা করলো বা ফিলিস্তিনিদের হত্যার পেছনেও যাদের মানে সক্রিয় ভূমিকা রয়েছে, সেই তাদের স্বাধীনতা দিবস জাতীয় সংসদে পতাকা উড়িয়ে উদযাপন করাটাকে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা।
শুরুতে আমি একটু বলি, এই প্রোগ্রামটা আয়োজন করেছে ককাস, মানে পার্লামেন্টারিয়ানদের একটা সংগঠন আর কি। তো ককাসদের যে কোনো প্রোগ্রামগুলো আসলে পার্লামেন্টের ভিতরে হয়, ওদের হল টল সব কিছু মিলাই ওই জায়গাগুলোতে হয়। কিন্তু হচ্ছে কি আমেরিকার হচ্ছে কি আবারের যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে কি ওদের একটা ল্যান্ডমার্ক, একটা মাইলস্টোন, মানে 250 বছরের, তাদের স্বাধীনতার 250 বছরের ফুর্তি। তো ওদের যে ন্যাশনাল ডে সেলিব্রেশনগুলো করে সারা ওয়ার্ল্ডে, তাদের যতগুলো অ্যাম্বাসি বা মিশন রয়েছে, তো এগুলো কিন্তু এই 4 জুলাইয়ের আগে শেষ করে ফেলছে। বাংলাদেশটা প্রায় 1-1.5 মাস আগে ওরা খুব অনাড়ম্বর পরিবেশে ওটা করেছিল, একটা 5 তাদের সবগুলো এমবাসিতেই করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সবগুলো মিশনে আর কি। তো বাংলাদেশে তো প্রায়, আমি যতটুকু জানি, আমি নিজেও আমন্ত্রিত ছিলাম, কিন্তু আমি অন্য একটা ব্যস্ততার কারণে যেতে পারিনি। তো সেখানে ওরা প্রায় 1800 মানুষকে দাওয়াত করেছে, মানে এটা বিগ 1800, আনঅফিসিয়ালি প্রায় 2500 মতো মানুষ সেখানে পার্টিসিপেট করেছে। তো তারা এই 250 বছরের সেলিব্রেশনটা মানে খুব অনারম্ভ, মানে খুব জাঁকজমকভাবে ওরা সেলিব্রেট করতেছে। কারণ এখানে আসলে যে ব্যাপারটা হচ্ছে কি, এটা যেহেতু ককাস আয়োজন করেছে, সে কারণে হচ্ছে কি আপনার এটা পার্লামেন্টারি এখানে করেছে। এখন আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে ওখানে পার্লামেন্টারি পতাকা, ওদের পতাকা কেন, ওই কাইয়ুম ভাই যেটা বলছিলেন আমাদের পার্লামেন্টারিয়ানরা পিছনে কেন, এগুলো প্রশ্ন উঠতে পারে। কিন্তু যেহেতু এটা ওনাদের সৌজন্যে করা হয়েছে, এই কারণে এটা পার্লামেন্টে করেছে। আমি আপনাকে মানে ফ্যাক্টটা বললাম, এক নম্বর ইস্যু। কয়টা দেশে হয়েছে এরকম পার্লামেন্টে, আপনার কাছে কোনো ডেটা আছে কিনা? না, পার্লামেন্টে হয়েছে কিনা সেটা আমি জানি না কয়টা দেশ হয়েছে, কিন্তু ওরা অনেকগুলো দেশে এরকম জাঁকজমকভাবে এটা করতেছে, সারা ওয়ার্ল্ডে করতেছে এটা। মিশনগুলোতে বিশেষ মিশন না, মিশনগুলো বলতে সারা ওয়ার্ল্ডে করতে, মিশনগুলো তো করবেই, মিশনগুলোতে যে কোনো ন্যাশনাল ডে সেলিব্রেট করে, প্রতি বছরই করে। কিন্তু যেহেতু এটা 250 বছর মানে সেলিব্রেশন, এটাকে আরেকটু বিশেষভাবে, এটা খুব বিশেষভাবে ওরা সারা ওয়ার্ল্ডে করতেছে এটা। আচ্ছা, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে করতেছে। পার্লামেন্টের সামনে করতেছে কিনা সেটা ডেটা আমার কাছে নেই, কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা করতেছে। আর বাংলাদেশে যেহেতু এটা ককাস আয়োজন করেছে, তো সুতরাং এখানে এটা পার্লামেন্টের মধ্যে, কিন্তু এটা কি তাহলে আমাদের মানে স্বাধীন যে কূটনৈতিক, আমি যে কথাটি বলছিলাম, একই সাথে দুইটা রোল প্লে করে? আমি আসতেছি স্বাধীন কূটনীতি ব্যাপারটা। এখন দেখুন, আপনি বলছেন, কাইয়ুম ভাই বলছিলেন যে আমরা ইরানে যখন একই টাইমে, সিমিলারলি যখন একই টাইম প্যারালালি যখন চলতেছে আপনার ইরানে জানাজাটা, হ্যাঁ, তো সেখানে আমাদের স্পিকার গিয়েছে। এর আগেও ধরেন এই সরকার আসার আগে যে অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল, সেই সরকারটিকে সবাই এই সন্দেহের চোখে দেখে যে আসলে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের দিকে আমাদের দেশকে তুলে দিলাম কিনা, চুক্তি অনেক কিছু নেই, যেগুলো ক্রিটিসাইজ করার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, আমরা ক্রিটিসাইজ করছি। তো সে জায়গা থেকে দেখুন, এই সরকারকেও কিন্তু সেই তকমাটা তার গায়ে লাগছে, মানে এই বিএনপি সরকারটাও, এবং তাকেও কিন্তু সেটার অপবাদটা কিন্তু মাথায় নিয়ে মানে পথ চলতে হচ্ছে, যেহেতু সে মার্কিন চুক্তিতে বাদ করেনি, একই ধারাবাহিকতা চলতেছে, এখনো পর্যন্ত এটা পার্লামেন্টেই ওঠে নাই। তো সেই জায়গা থেকে এই অপবাদ কিন্তু তার মাথায় আছে। তো থাকলে আপনি দেখেন, আমি একটু কন্টেস্টগুলো আপনাকে মিলাই। আপনি বলছেন যে এখানে 250 বছর সেলিব্রেট, একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ধরুন আপনি ইরানে স্পিকারকে আপনি পাঠালেন। থার্ড হচ্ছে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন, এবং চীন সফরে আপনি দেখেন এখানে তিনি ওখানকার শি জিনপিং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওদের সিসিপির প্রধান, মানে 3 গুরুত্বপূর্ণ নেতার সাথে উনি বৈঠক করেছেন। এবং সেখানে কিন্তু আপনি দেখেন, আমরা এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি একটা স্ট্যান্ড ধরি, এখানে কিন্তু আবার আমাদের করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা মিয়ানমার দিয়ে যাবে, একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে কি আপনি দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু মানে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একমাত্র কমিউনিটি শেয়ার্ড, মানে শেয়ার করতো, যে কোঅপারেশন শেয়ার করতো চায়না এতদিন পাকিস্তানের সাথে, শেয়ার ফিউচার বলে এটাকে তারা, বাংলাদেশকে তারা সেকেন্ডলি অফার করা হয়েছে। তার মানে আপনি দেখেন, আপনি যদি আমেরিকার সাথে যান, তাহলে তো ডেফিনেটলি আপনি স্ট্র্যাটেজিকভাবে চায়নার সাথে যেতে পারবেন না। সুতরাং সরকার কিন্তু সেটা তো প্রায় সায় দিয়েছে। আবার দেখেন, প্রথমবারের মতো ওরা 2+2 কিন্তু এটা খুব একটা জিও স্ট্র্যাটেজিক জিনিস, তো সেখানে কিন্তু বাংলাদেশকে তারা প্রস্তাব দিয়েছে। তো আপনি যদি দেখেন, আমরা যদি একটা দেশের দিকে ঝুঁকে পড়তাম, আধিপত্যবাদ বলতে যেটাকে আমরা বুঝি, একটা দেশে যদি ঝুঁকে পড়তাম, তাহলে ধরেন একই সাথে মাল্টিরোল ডিপ্লোমেসি যেটা বলে, তাহলে আমরা ইরানে এটা হতো না, চায়নার সাথে এটা হতো না। আবার দেখেন, এই যে চায়না সফরটা কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যাকে তো সবাই মার্কিন লোকই বলে, খলিলুর রহমান, তিনি কিন্তু 3 দিনের সফরে তিনি রাশিয়াও গিয়েছেন। সুতরাং আমি মনে করি যে আমি এটাকে ওভাবে সেন্সিটিভ হতে দেখতে চাই না। হ্যাঁ, প্রশ্ন আপনি ক্রিটিসাইজ করার যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে, এবং সরকার যেহেতু এগুলো ক্লিয়ার করতেছে না, মানে ক্ষমতাসীন দল এগুলো ক্লিয়ার করা উচিত, কারণ আমি ডাটাগুলো খুঁজে বের করতে হয়েছে আমার সব কিছু। তো সরকার যদি এগুলো খুব বিবৃতি আকারে খুব মানে প্রকাশ করতো, তাহলে জিনিসগুলো কনফিউশন তৈরি হতো না। আনু মোহাম্মদ তো এমনও বলেছেন, এটি সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করলো এই ঘটনাটিকে মধ্যে দিয়ে বলেছেন। এখন মানে প্রফেসর আনু মোহাম্মদ স্যারের যে ইডিওলজি, সেই ইডিওলজি ওনার সাথে এটা মিলবে না, স্বাভাবিক। কিন্তু আমি যদি ধরেন একটা মানে কৌশলগত ভারসাম্যপূর্ণ ডিপ্লোমেসি রোল প্লে করতে চাই, তাহলে আমি মনে করি যে সরকার সেটাই করতেছে। কার সাথে মিলবে তাহলে সংসদ ভবনে? ঝুঁকে পড়ার কিছু নাই এখানে আসলে, এগুলো একটা সাইড। এবার আমি আমেরিকার সাইড থেকে একটু বলি। ধরেন 17 সেপ্টেম্বর 1787 সালে ফিলাডেলফিয়া কনফারেন্সে তখন আমেরিকা সিদ্ধান্ত নিচ্ছিল যে আমেরিকার শাসনতন্ত্র ব্যবস্থাটা কীরকম হবে, এটা কি রাজতন্ত্র হবে, এটা কি একনায়কতন্ত্র হবে, নাকি প্রজাতন্ত্র হবে, মানে অনেক ফর্মুলা আর কি, নাকি কমিউনিজম হবে, কি হবে। 115 দিন ধরে এই বৈঠকটা চলার পরে তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বেরিয়ে আসার পরে ওনাকে তখন দর্শকরা প্রশ্ন করতেছিলেন, স্যার হোয়াট উইল বি দ্য নেক্সট। তখন উনি বলছে তোমরা কী চাও। তো
তো তখন বলছে যে আমরা প্রজাতন্ত্র চাই, তো বলছে প্রজাতন্ত্রই হবে যদি তোমরা এটাকে রক্ষা করতে পারো। এখন আমেরিকার যে সৃষ্টির মানে সূচনাটা সেরকম যে সম অধিকার নিশ্চিত করা। এখন সম অধিকারটা পুরোপুরি নিশ্চিত হয়নি, কিন্তু এই লড়াইটা কিন্তু থেমে যায়নি। সে যদি আপনি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেন, ওয়াশিংটন বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, কিংবা হালের মামদানি বলেন, এই লড়াইটা কিন্তু থেমে যায়নি। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমেরিকার এই মুহূর্তে যিনি ক্ষমতাসীন রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার এই শাসনামলটাকে সবাই বলা হচ্ছে ইম্পেরিয়াল প্রেসিডেন্সি। মানে সে গণতান্ত্রিক প্রক্রিয়া আসলো, কিন্তু এককভাবে সে এটাকে তার ইচ্ছা মতো সব কিছু করতেছে। এই যে আপনি ইরান ইসরায়েল যুদ্ধের কথাটা বলেন, পুরোটা তার একক সিদ্ধান্ত হয়েছে, এবং এটার প্রতিবাদটা তার কিন্তু সিনেট পার্লামেন্টও কিন্তু এটা বিরুদ্ধে ছিল, তার দলের অধিকাংশ মানুষের বিরুদ্ধে, কিন্তু সে তার ইচ্ছা মতো করে করতেছে। এবং আমেরিকার এই মুহূর্তে বড় ক্রাইসিস হচ্ছে তার অর্থনৈতিক ক্রাইসিস। তার সারা ওয়ার্ল্ড মার্কেটে তার $39 ট্রিলিয়ন তার ঋণ, কিন্তু এর বাইরেও তার যে হেজিমনি, এবং আপনি দেখেন এই যে সুপার পাওয়ার, এটা কিন্তু একটা কনসেপ্ট। ইরান কিন্তু সে কনসেপ্টটা ভেঙে দিয়েছে। আপনি দেখেন পলিটিক্সে, জিও পলিটিক্স যদি আপনার কনসেপ্টটা ভেঙে যায়, তখন আপনাকে বিশ্বাস করে না। তো আমি আসতেছি তো সেটা হচ্ছে, ধরেন এইটা পুনরুদ্ধারের জন্য আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের যে সরকার, তার যে এখন ক্ষমতাসীন আমেরিকা, তারা চেষ্টা করতেছে তারা কীভাবে ইমেজটা পুনরুদ্ধার করে। এই কারণে তাদের এই 250 বছর সেলিব্রেশনটাকে ওরা খুব সিরিয়াসলি নিয়েছে। ডেফিনেটলি এটা একটা মাইলস্টোন, এবং এটা এত সিরিয়াসলি নিয়েছে যেখানে যেখানে তাদের নানা ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে এবং তাদের এই ডিপ্লোম্যাটিক কোঅপারেশনগুলা মানে ঝুঁকির মধ্যে পড়তে পারে, সেখানে তারা এই ধরনের সিলেকশন করে নিচ্ছে। এবং আমি দেখলাম যে তাদের সাথে আপনি দেখেন ভিয়েতনামের সাথে তাদের একটা বিশাল যুদ্ধ ছিল, মানে তাদের অনেকগুলো 250 বছর অনেকগুলো সংকট ছিল। 1/11 বলেন, ইরাক যুদ্ধ বলেন, হালের ইরান যুদ্ধ বলেন, তারপর 1/11 সংকট বলেন, আফগানিস্তান যুদ্ধ বলেন। কিন্তু এই যে ভিয়েতনামের সাথে তারা ওখানেও কিন্তু অনেক ধরনের সেলিব্রেশন করতেছে। এবং আপনাকে আরও বলি, বাংলাদেশে তারা 1.5 মাস আগে যখন এই সেলিব্রেশনটা করলো, তখন কিন্তু সম্ভবত 100টি রিক্সা ওদের ফ্ল্যাগ অনুযায়ী গিফট করেছিলেন, যা আমাদের গুলশান এরিয়া চলে। তো সুতরাং তারা এটা দিয়ে মেসেজটা আসলে তাদের প্রতিপক্ষকে দেওয়ার চেষ্টা করতেছে যে আসলে আমাদের হেজিমনিটা নষ্ট হয়নি। সুতরাং আমেরিকার দিক থেকে আমেরিকাটা চেষ্টা করতেছে। প্রতিপক্ষ বলতে স্পেসিফিকলি তাদের যে সুপার পাওয়ার যে মানে কাউন্টার পার্ট, ধরেন চীন, রাশিয়া বা পৃথিবীর যে এখন মেরুকরণ চলতেছে, এটা আপনার ইরানেরও যদি আপনি খেয়াল করেন, ইরানও আপনি দেখবেন, ইরানে আমি একটু শেষ করে দিই 10 সেকেন্ডে। ইরানে হচ্ছে কি, তখন ইরানে যে পশ্চিমা মানে যারা শাসক, তারা কিন্তু সেখানে অংশ নেয়নি। এবং এই যে সারা বিশ্ব নেতারা সেখানে জয়েন করতেছে, মানে পাল্টা কাউন্টারে অন্য মেরুকরণের। আপনি দেখেন সেখানে জর্জিয়া, আর্মেনিয়া এমন দেশের মানে রাষ্ট্রপ্রধানরা সেখানে গিয়েছে। তো এটাকে তারা আমেরিকা মানে পাশ্চাত্য মিডিয়ার প্রচার করতেছে, যেটাকে জাস্ট প্রচার, কিন্তু এখান থেকে এটা আসলে ধ্রুব সত্য। কারণ আপনি দেখেন এত বড় জানাজা সারা ওয়ার্ল্ড হিস্ট্রিতে হচ্ছে না, মানে জানাজা শেষ করা যাচ্ছে না। সুতরাং মানে আমেরিকার তো এটা নার্ভাসনেসের জায়গা। আমি আপনাকে আগে বলছি, সুপার পাওয়ার কনসেপ্ট কিন্তু এটা কনসেপ্ট, যখন এই কনসেপ্টে আপনার আঘাত থাকবে, তখন কিন্তু আপনার হেজিমনিটা থাকে না। তো আমেরিকা এক্ষেত্রে এই জিনিসগুলোকে বেছে নিয়েছে। আর আমাদের দিক থেকে আমরা ডেফিনেটলি প্রশ্নগুলো করতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি এটা আসলে এটা একটা নর্মালনেসের মধ্যে পড়ে। আরেকটা জিনিস আপনাকে বলে শেষ করি লাস্ট 5 সেকেন্ডে, সেটা হচ্ছে কি আপনার যে আমরা আসলে মাল্টিরোল ডিপ্লোমেসিটা প্লে করতেছি। আমি মনে করি যে সরকার রাইট ট্র্যাকটাই মানে ঠিক আছে। ধন্যবাদ কারণ ভাই, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই যে রাকিব যেটি বলছেন যে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এই যে আমরা যে বহুমাত্রিক যে কূটনৈতিক সম্পর্ক যে রক্ষার বিষয়টি তিনি এইভাবেই দেখছেন, আপনি আসলে এভাবে দেখেন কিনা? আর সেই সাথে আমরা আরেকটি বিষয় যদি দেখি, এই যে আপনি এর আগে মার্কিন চুক্তি নিয়েও বলছিলেন, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় যখন মার্কিন চুক্তি নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে, সব রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যখন দায় নেওয়ার কোনো প্রেক্ষাপট তৈরি হয়, তখন দেখি যে আসলে আমরা দেখেছি যে কেউই আসলে দায় নিতে চায় না, বলে যে আমাদেরকে বলা হয়নি, আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। কিন্তু আবার পরক্ষণেই আমরা দেখি যে বিভিন্ন সময় ক্রেডিট নেওয়ার জন্য আবার বলা হয় যে না, এই চুক্তিগুলোর সাথে স্বার্থ সংশ্লিষ্ট আছে। এবং আমরা দেখেছি এই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। সব কিছু মিলে আপনি আসলে যুক্তরাষ্ট্র নিয়ে বাংলাদেশের যে ভূমিকাটা, সেটা আপনি কি দেখেন? যুক্তরাষ্ট্রের আগে ধরেন এই সরকারের যেটা ধরেন ঘোষণা, এটা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, এবং যে কোনো কূটনীতির মধ্যে আসলে এটা আপনি কত দিকে যাচ্ছেন এটা দিয়ে আসলে মাল্টি প্লে করা বোঝায় না। কারণ তাহলে শেখ হাসিনা ধরেন চীনের সাথে ব্যবসা করছে, শেখ হাসিনা ধরেন রাশিয়ার সাথে পারমাণবিক করছে, সে আমেরিকার সাথে ছিল, ইউরোপের সাথে ছিল, ভারতের সাথেও ছিল। এইটা দিয়ে আসলে মাল্টি রুল হয় না। আধিপত্য এইভাবে হয় না যে আপনি কাউকে বেশি দিচ্ছেন কি কাউকে কম। এটা হচ্ছে ওই যে বাংলাদেশ ফার্স্টের জায়গায় আপনি বাংলাদেশের স্বার্থটা আপনি রক্ষা করার কূটনীতিটা করতে পারতেছেন কিনা। আর বাংলাদেশের স্বার্থ ধরেন আপনার এইটা যারা এই চুক্তি করছে, কেন এই চুক্তিকে আসলে কেউ দায়িত্ব নেয় না? যখন আসলে খলিলুর রহমানকে বলা হয়, খলিলুর রহমান বলেন যে আসলে এটা বিএনপি এবং জামাতের সাথে আলাপ করেই করা হয়েছে। নর্থদের যে এটা যদি আসলে এটাতে ক্রেডিট নেওয়ার হইতো, ক্রেডিট নেওয়ার বেলা আমরা কি দেখি, মনে করা হয় যে আমি করছি, আমরা করছি। আর যখন আসলে এটা ঝুঁকিপূর্ণ মনে হয়, তখন মনে হয় তখন আমরা কেউ দায় নেই। তো বিএনপিকে জিজ্ঞেস করেন, বিএনপি এখন পর্যন্ত এটাতে আসলে স্পিক টু নট, মানে
কথা বলছে বলে না, এগুলি নিয়ে কোনো কথাই বলছে না। জামাতে ইসলামী মিন করে একবার বলছে যে না আমাদের সাথে এরকম আলাপ হয় নাই, কিন্তু এটা যে আলাপ হয় নাই এরকম একটা চুক্তি হয়েছে, আমি যদি এটা এই চুক্তিকে মনে করি যে আসলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, তাইলে অপোজিশনে আমি বসে আছি, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না, অন্য সমস্ত বিষয়ে পারলে ধরেন বিএনপির এটা ওটা সরকার ফেলে দিচ্ছি প্রায়, কিন্তু এটা নিয়ে কথা বলছি বরং না। এই বিষয়ে বেশ ইতিবাচক ভূমিকাই দেখা গেছে। তার মানে হচ্ছে কি যে আপনি যখন আপনি বলছেন বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশকে যখন আপনি জলাঞ্জলি দিচ্ছেন কোথাও, তখন আপনি চুপ করে থাকতেছেন, এবং এটার সাথে সবাই মিলে চুপ করে থাকতেছেন। ওইখানে প্রগতিশীলরা আছে, ওইখানে ধরেন তরুণ বিপ্লবীরা আছে, ওইখানে যারা আসলে ইসলাম কিংবা আসলে এরকম জেহাদি শক্তি আছে, বাংলাদেশের জাতীয়তাবাদ যাদের কাছে আসলে মূল মন্ত্র তারা আছে। কিন্তু আপনি দেখেন যে না জাতীয়তাবাদ, না জেহাদ, না ধরেন নতুন বন্দোবস্ত, না তরুণদের বাংলাদেশ, কিছুই আসলে মার্কিনীদের সাথে এই বিষয়টার কেউ দায়ও নিচ্ছে না, এটাকে নিয়ে আসলে কেউ কথাও বলছে না। এইটা এরা তরুণদের কাছে আমরা যেটা আশা করি যে আসলে বাংলাদেশ প্রশ্নে এক ধরনের আসলে এখানকার মানুষ একটা মেসেজ তরুণদের নেতৃত্বে দিচ্ছে, তরুণদের নেতৃত্বে এখানকার মানুষে মেসেজ দিচ্ছে যে যখন তারা আসলে কোনো কারণে দরকার হয় রুখে দাঁড়ানোর, তখন আসলে খালি বুকে সে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে। পৃথিবীতে এইটা হচ্ছে নতুন মাত্রা। শহীদানেরও ধরেন এক একটা পথ আছে। জি, এইবার যারা শহীদ হয়েছে তারা আসলে 16 তারিখের পরে এই আন্দোলনের যে নেতৃত্ব ধরেন সমস্ত এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিগুলি যে ধরেন আমরা সহ আমরা যে নাই হয়ে গেলাম, অস্তিত্বহীন হয়ে গেলাম, এবং এরকম কিংবা এদের চাইতে কম পরিচিত ছেলেরা যে আসলে বাংলাদেশের জাতির নেতা হয়ে উঠলো, এইটা তো হচ্ছে ওই কারণে যে এই বুক পেতে দেওয়ার যে সাহস, এই যে তারুণ্য, এটা দেশের স্বার্থে মানুষের স্বার্থে এটা যারা দিতে পারে এটা কিন্তু তারা প্রমাণ করছে। এবং কিন্তু এটা আপনারা তো এখন আমি কথাগুলো শেষ বলে করি। প্রেক্ষাপট তৈরি করেছিলেন, আপনারা এখন যেটা বলছেন আমি যে অনেক 1 মিনিটে শেষ জি, করি। জি। তাইলে এই যে জায়গাটা আমরা এটার প্রতি দেখেন, আমরা এটার উপর দাঁড়ায়া শক্তি নিয়ে আসলে আমরা সরকার পর্যন্ত গেলাম কিংবা বিরোধী দল হইলাম কিংবা কিছু হইলাম, কিন্তু কার্যত আমি যখন আসলে এই শক্তির উপরে দাঁড়ায় বাংলাদেশ ফার্স্ট মনে করে আমি যে চলবো, এই জায়গাটা আসলে আমি মনস্তাত্ত্বিকভাবে আমাদের প্রচলিত যে রাজনীতি, আমাদের প্রচলিত যে নেতৃত্ব, তারা আসলে এই জায়গাটার মধ্যে আসতে পারে না। এমন কি তরুণরা যারা বয়সে তরুণ, আমি চিন্তায়ও তারা তরুণ, আমি এটা বলছি না, কিন্তু তরুণরাও, তুলনামূলক তরুণরাও ওইখানে যাওয়ার পরে ওই প্রচলিত রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, এবং ওই প্রচলিত পন্থাই ভাবছে যেভাবে আসলে 50-55 বছর ধরে এখানে ভাবা হয়েছে। তো বাংলাদেশ না, সারা দুনিয়া, ওই যে আমদানির কথা বললো, এটা একটা প্রবণতা যে দুনিয়া আরেকটা দিকে যাওয়ার জন্য আসলে ছটফট করতেছে। ওই যে ইরান দাঁড়াইলো, ইরান যে আসলে ওই হেজিমনি ভেঙে দিল, অন্য কিছু দিয়ে না। ইরানকে যেদিন অ্যাটাক করার কথা বলা হলো, সেদিন বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারা আইসা দাঁড়াইলো যে আসলে ঠিক আছে তুমি বোমাটা ফেলো, আমি এইখানে, তুমি বোমাটা ফেলবা বলে আমি আসলে বাংকারে যাচ্ছি না, বোমাটা ফেলবা, এইটা অ্যাটাকটা তুমি করবা, মানে আমি লাখে লাখে মানুষ আমি বোমাটা নেওয়ার জন্য এসে দাঁড়াইছি। এই যে বুক পেতে দেওয়ার মানে দুনিয়া, সাহস। এবং এই যে হেজিমনি ভেঙে দেওয়ার দুনিয়া, ওই সময়ের মধ্যে আমাদের এই শক্তি, আমরা যাদেরকে আসলে এখানকার মানুষ যাদেরকে আসলে সরকারে পাঠাইলো, তারা যে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় থাকবে এবং তারা যে বাংলাদেশের স্বার্থটা নিয়ে বার্গেন করবে, এই সাহসটা কেন তারা হারায় ফেলে, এইটা আসলে খুব, এইটাই হচ্ছে দুর্ভাগ্যের সূত্র আর কি। সেটি আসলে কেন হয় এই ব্যাপারে আমরা জানবো একটা এই বিরতি নিয়ে জায়গাটাই ফিরছি। হচ্ছে একটা বড় দুর্ভাগ্য আমাদের। জি, প্রিয় দর্শক, সময় লাগবে একটা বিরতির আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাজনীতির মাঠ ও কূটনীতির ভাষা। ডক্টর রাকিব আল হাসান, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, জুলাইয়ের 2 বছর পূর্ণ হলো, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা পার করছি, এবং এই সময় এসে যেই কথাটি কাইয়ুম ভাই বলছিলেন, অনেকের মাঝে আসলে এই হতাশাব্যঞ্জক যে কথাটি শোনা যায় সেটি হলো জুলাই অভ্যুত্থানের পর সবাই আসলে প্রত্যাশা করেছিল যে সকল ক্ষেত্রেই এক রাতারাতি না হোক, স্টেপ বাই স্টেপ একটা পরিবর্তন আসবে। সেটি রাজনৈতিক যে সংস্কৃতি সেই জায়গা থেকে, সরকারি দপ্তর থেকে শুরু করে মানুষের মনস্তাত্ত্বিক জায়গা থেকে শুরু করে সকল জায়গায় পরিবর্তন আসা শুরু করবে। সেই
পরিবর্তন আসলে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? কাইয়ুম ভাই তো বলছেন যে আসলে সেই প্রচলিত রাজনীতির ধারায় আসলে তরুণী হোক বা প্রবীণী হোক সবাই আসলে সেই প্রচলিত ধারাতেই রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের মার্কিং যদি আপনি আমার কাছে অ্যাসেসমেন্ট মার্কিং যদি করতে চান, আমার কাছে দুটো মার্কিং। একটা মার্কিং হচ্ছে ধরুন আমি পজিটিভ সাইনটা আগে বলি। পজিটিভ সাইনটা হচ্ছে ধরুন জুলাইয়ের পরবর্তী সময়ে সাধারণত এই ধরনের গণ অভ্যুত্থানের পরে, মানে এত বড় একটা বিস্ফোরিত গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর আমরা আরও বসন্তের দেশগুলো যদি হিসাব করি, হয় গৃহযুদ্ধ, সামরিক শাসন, কু, মানে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত অনেক পথে মানে হাঁটা লাগছে তাদের। তা আমাদের এরকম কিছু লাগে নাই। আমাদের একটা ইলেকশন হয়েছে, ইলেকশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল হবে কি হবে না, তার পরবর্তী একটা স্মুথ পাওয়ার ট্রানজিশন আছে, এটা একটা জুলাইয়ের বড় সাফল্য। আর আমরা গণতান্ত্রিক মানে ট্র্যাকে উঠলাম। কিন্তু ধরেন ওই যে সাফল্যের জায়গাগুলো পরবর্তী সময়ে আমরা মানে হতে পারতো, মানে কুড বি, উড বি, মাইট বি, এই জায়গা থেকে মানে হতে পারতো, সেই জায়গা থেকে পারেনি অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে কি ধরেন যে যাদেরকে দিয়ে আপনি পরিবর্তনটা করবেন তারা যদি ধরেন পুরাতন সিস্টেমের মধ্যে কম্প্রোমাইজ করে ফেলে, তাহলে তো এটা হবে না। মানে ধরেন আপনার তো আমি সবই জানি যে আমাদের এখানে স্ট্রাকচারটা কীরকম, তা আমরা তো সেই স্ট্রাকচার ভাঙতে পারি না। আপনি সেই যদি স্ট্রাকচারটার সাথে আপোষ করেন তাহলে তো আপনি এটা মানে ব্যারিয়ারটা ভাঙতে পারবেন না। একটা আপোষটা কি তারা করলো কেন আপনার কি মনে হয়? না, আমি আসতেছি পয়েন্টে ওয়ান বাই ওয়ান। তারপর আপনি দেখেন এখানে মানে আমাদের পারসেপশন, আমি ওই সেই আমেরিকার ক্ষেত্রে পারসেপশন বলি, এখানকার ক্ষেত্রে পারসেপশন বলি। ধরেন আপনার জুলাইয়ের যারা সম্মুখ সারির যারা ছিল, মানে তাদের লাইফস্টাইলগুলো আপনি দেখেন। আমি বলতেছি না যে তারা দুর্নীতি করছে, তারা মানে ইলিগেল হয়তো টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু তাদের পারসেপশন লাইফস্টাইলটা দেখেন। তাদের যখন লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে গেল তখন মানুষের পারসেপশন হলো, সাধারণ মানুষ, নন পলিটিক্যাল সাধারণ মানুষের পারসেপশন হলো যে তাহলে তারা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে, বাণিজ্য করতেছে, বা জুলাইয়ের কারণে তাদের আসলে আর্থিক মানে অসচ্ছলতা থেকে সচ্ছলতার দিকে চলে যাচ্ছে। এখনো সেই নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা হবেও, মানুষের পারসেপশনটা ভেঙে গেছে। তো এখানে একটা বিশ্বাসহীনতা তৈরি হলো, এবং যখন আপনার পারসেপশনটা ভেঙে গেল এবং একই সাথে আপনি যখন মানে এই পরিবর্তনটা আপনার নিজের মধ্যে নিয়ে আসলেন, রাষ্ট্রের পরিবর্তন বাদ দেন, অন্য পরিবর্তন বাদ দেন, নিজেকে যখন আপনি পরিবর্তন করলেন, তার মানে আপনি কারো না কারোর সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। কারণ কোনো মানে কোনো একটা স্টেক হোল্ডার, কোনো একটা এস্টাবলিশমেন্টের সাথে আপনার মানে আপোষ করতে হয়েছে। তা আপোষ করতে গেলে তো আপনি পুরোপুরি সিস্টেমটা ভাঙতে পারলেন না, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে ধরুন আমাদের যে বিচারক যে প্রক্রিয়াটা ছিল জুলাই কেন্দ্রিক বা তার আগের, এটাও একটা বড় অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে গেল। ধরেন যাকে আপনি মানে করাপশনের মাধ্যমে তাকে ধরা যেত, তাকে আপনি দিলেন হত্যা মামলা, ঢালাওভাবে হত্যা মামলা দিলেন। মানে কাইয়ুম আমার সাথে একজন আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, উনি আর ভালো বলতে পারবেন। তো এই জাতীয় ক্ষেত্রে তারপর আপনি দেখেন হাসিনার কিছু সার্ফেস লেভেলের লোকদেরকে শুধু আমরা আইডেন্টিফাই করলাম, কিন্তু তার যে আমলাতন্ত্র, তার যে ব্যুরোক্রেসি, তার যে ধরেন মানে তার তো এই দৈত্য হওয়ার পিছনে তার এই মানে কি বলে তার এটা আইনতন্ত্রটাও এটার সাথে জড়িত ছিল। তো তাদেরকে তো আমরা বিচার করতে দেখিনি। আপনি দেখেন কয়েকজন অধস্তন বিচারককে আপনি চাকরি থেকে স্বেচ্ছায় সেলফ রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলেন, তারা নাকি এখন, আমি খবর নিলাম, তারা নাকি এখন বিচারপতি থেকে বের হয়ে তারা নাকি এখন উকিল হিসেবে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তারপরে আপনার এই ব্যুরোক্রেসি লেভেল, মানে আপনার যে স্ট্রাকচার লেভেলটা আপনি ভাঙতে পারেননি। তারপর এর বাইরে হচ্ছে কিন্তু সংস্কার নিয়ে যে আলাপটা, সংস্কার নিয়ে আলাপটার ক্ষেত্রে আমি একটু বলি। ধরেন এখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন মানে ন্যারেশনের একটা বড় প্রবলেম ছিল। একটা অংশ 71-এর সাথে 24-এর কম্পেয়ার করা শুরু করলো, একটা অংশ বললো এটা দ্বিতীয় স্বাধীনতা, আবার কেউ রিপাবলিক চাইলো, আবার কেউ বলতেছে যে 71-কে রিপ্লেস করছে 24 দিয়ে, আমরা আধিপত্যবাদ থেকে মুক্ত হলাম, ভারতের সাথে যুদ্ধ করে মুক্ত হলাম, অনেক কিছু বলা শুরু করলো। তো এখানেও একটা পক্ষের কাছে এই জিনিসটা তখন মানে কন্ট্রোভার্সিয়াল জায়গায় পৌঁছে যায় একটা উইং। আর একটা উইং বলা শুরু করলো যে মানে বিএনপিকে, যে বিএনপি 17 বছর ধরে মানে ফাইট করে আসছে, নির্যাতিত, সবাই ফাইট করছে, কিন্তু বিএনপি তো সবচেয়ে বেশি ভিকটিম, সাফারার। তখন বিএনপিকে আমলির সাথে মিলালো, যখন আমলির সাথে মিলালো তখন বিএনপি মনে করলো যে এরা তো তাহলে আমাকে ক্ষমতা থেকে বাইর করার চেষ্টা করতেছে। তখন এই যে আপনি তখন আকাশ কুসুম যে আপনি সংস্কার প্রক্রিয়া নিয়ে আসলেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন আসে। ধরেন আপনি এনজিওবাদীদের প্রকল্প আপনি এখানে এস্টাবলিশমেন্ট করতে চাইলেন জোরপূর্বক, তখন বিএনপি মনে করলো যে এদের পাতা ফাতা যদি আমি পা দিই তাহলে আমাকে ক্ষমতাচ্যুত করাবো, আমি ক্ষমতা যেতে পারবো না। তখন এই বিশ্বাসহীনতা তৈরি হওয়ার কারণে আপনি দেখেন আজও কিন্তু জুলাই সনদ বলে যে কিছু একটা আছে, তো মৃত জিনিস হয়ে গেল। মানে জুলাই সনদে কোনো আলাপ হয় এখন? কোনো আলাপ তো নাই। জুলাই সনদে কি হবে না হবে, মাঝে মাঝে বিরোধী দল থেকে হুমকি দেওয়া হয় বা হুঁশিয়ারি দেওয়া হয় যে আন্দোলন করা হবে। আমার কাছে এটা মনে হয় কম্প্রোমাইজ হুঁশিয়ারি। তো এই জায়গা থেকে ধরেন এই কারণে হচ্ছে কি ধরেন এই তার কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছতে পারেনি। লাস্ট একটা কারণ দিয়ে শেষ করি আপনাকে, সেটা হচ্ছে কি ধরেন এই জুলাই যে জিনিসটাকে যে আপনি সাংস্কৃতিক একটা রূপ দেবেন, মানে সাংস্কৃতিক একটা তার একটা ফিগার বা একটা ভৌত অবস্থা আপনি তাকে দাঁড় করাবেন, সেই জায়গা থেকে ধরেন আমাদের লড়াইটা খুব সীমিত ছিল। কারণ আমাদের সরকারি পর্যায়ে হয়তো জুলাই কী জিনিস ছিল, ধরেন জুলাই কী জিনিস ছিল, আমি অনেক মেন স্ট্রিম পলিটিশিয়ানের 6 মাস পরেও মানে এই অভ্যুত্থানের পর 6 মাস পর তারা বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে কি হয়ে গেল, আসলে কি হবে এটা, মানে আসলে কি হলো ওটা। তাই যে ফিলিংসের ব্যাপারটা, মানে একটা পলিটিশিয়ান সেটা বিশ্বাস করতে পারতেছে না, সাধারণ মানুষের কাছে যে এটাকে জিয়ে রাখতে হবে, তো এটা জিয়ে রাখার জন্য যে সাংস্কৃতিক লড়াই ছিল সেটা পর্যাপ্ত পরিমাণ ছিল না। যার কারণে হচ্ছে কি ধরেন এই জুলাই 2 বছরের মাথায়, মাত্র 2 বছরের মাথায় কাঙ্ক্ষিত সাফল্যটা পৌঁছতে পারেনি, আমাদের আবার পুরাতন এস্টাবলিশমেন্টে ফিরে গেল। আর যাদের দ্বারা এটা হলো, আর একটা হচ্ছে কি ধরেন ইনফিনিটি কমপ্লেক্স। ধরেন এই জুলাইটা কিন্তু ধরেন এলিট শ্রেণীটাকে ভেঙে দিয়েছে, শুধু পলিটিক্যাল শ্রেণী না, মানে আমাদের মধ্যবিত্ত সমাজ
আরেকটা শেষ করি আপনাকে 10 সেকেন্ড দিয়ে। ধরেন জুলাই যাদের নেতৃত্বে মানে একদম নন ফেস যারা ছিল, তারা একদম তাদের ফ্যামিলি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দেখলাম, আমি কাউকে ছোটো করতেছি না, কিন্তু তারা কোন পরিবেশ থেকে উঠে এসেছে। তাদের উঠে আসার আগ থেকে একটা সমাজ তাদেরকে বলতো যে তারা হচ্ছে গ্রামের চাচাতো ভাই। মানে আমাদের এই এস্টাবলিশমেন্টের মধ্যেই তাদের একটু আপার ক্লাস লোকদের তাদেরকে এভাবে ট্যাগিং করতো যে তারা হচ্ছে গ্রামের চাচাতো ভাই। মানে গ্রামের চাচাতো ভাই এর অর্থ হচ্ছে যে আপনি গাইয়া, আপনি শহরের সাথে আপনি কোপ আপ করতে পারেন না, কিন্তু তাদের নেতৃত্বে এটা হয়ে গেল। তো যাদের নেতৃত্ব হয়ে গেছে, বাকিরা এলিট শ্রেণীটা বা আমাদের মতো উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীটা এটাকে আবার কোরিলেট করতে পারতেছে না। তো এই নানা কারণেই আসলে কারণ জুলাইয়ের অ্যাকচুয়াল যে রূপটা, সেই রূপটা আসলে মানে প্রকাশ পায় না। কিন্তু ধরেন এটাকে মানে অনেক কিছু করার সুযোগ ছিল, আরও নানা ধরনের আমাদের হীনমন্যতা বলেন, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল। তো এই জাতীয় মারপ্যাচের কারণে আসলে জুলাই অ্যাকচুয়াল রূপটা আসলে পায়নি। জি, ধন্যবাদ আশবাব আপনার কাছে। কাইম ভাই, একটা বিষয়ে আপনিও হয়তো একমত হবেন, সেটি হলো যে বিষয়টি বলা হয় যে জুলাই আন্দোলন শুরুটা যেভাবেই হোক, এই গণঅভ্যুত্থানের শুরুটা যেভাবেই হোক, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল বলেই শেষমেশ এই গণঅভ্যুত্থানটা একটি সফল গণঅভ্যুত্থানে রূপ নেয়। এরকম কথা আসলে সবাই বলে থাকেন। কিন্তু যারা আসলে এই যে সাধারণ শ্রেণী পেশার মানুষজন যারা অংশ নিল, তারা দিন শেষে এই জুলাই অভ্যুত্থান থেকে তাদের প্রাপ্তির জায়গাটা কি? কিংবা আমরা যদি দেখি এই যে বিভিন্ন এখন যেহেতু জুলাই স্বাভাবিকভাবেই ফেসবুক অ্যালগোরিদমে সেই সময়কার ভিডিওগুলো আসছে, অনেক সাধারণ শিক্ষার্থী যাদেরকে আসলে দেখা যাচ্ছে যে তাদেরকে মারা হচ্ছে লাঠি দিয়ে বা বিভিন্নভাবে মারধর করা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, তাদেরও অনেকে আসলে হারিয়ে গেছে, বা আপনারাও যারা অনেকে সে সময় কথা বলেছেন তাদেরও আসলে অনেকে আসলে দেখা যায় না। তো তাদের এই প্রাপ্তির জায়গাটা কি? এর বাইরে আমরা যারা দেখছি মোটামুটি যারা সে সময় যারা খুব লাইমলাইটে ছিলেন, তারা এখন রাজনৈতিকভাবে তাদের কোনো না কোনো একটা অবস্থান থেকে ভালো অবস্থানে আছে। দিন শেষে সাধারণ মানুষ বা সাধারণ যারা, তাদের প্রাপ্তির জায়গাটা কি? এইটা আবারও একটু ধরেন বলি যে একটা তো ধরেন সিম্পল একটা ছিল, প্রথম আলোর একটা হিসাব ছিল যে 835 জন যে আসলে সরকারের হিসাবের মধ্যে যারা আমাদের শহীদ হলেন, ওই রাকিব যেটা দূরে কথা বলতেছিল যে তারা কারা, আমরা এটাকে ছাত্র গণঅভ্যুত্থান নাম দিচ্ছি। এটা ধরেন ঠিক আছে, ছাত্ররাই সামনের সারিতে ছিল, তাদের পেছনেই অন্যরা আসলে আমরা আসলে জড়ো হয়েছিলাম, মানুষও জড়ো হয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি যারা মারা গেলেন তারা কিন্তু গরিব মানুষেরা। প্রথম যে সংখ্যাটা এটা শ্রমিকদের, তারপরেরটা ছাত্রদের, এরপরে আবার যারা তারা হচ্ছে গরিব মানুষেরা, মানে সেলফ এমপ্লয়েড, ছোট ব্যবসা করে ফুটপাতে থাকে, এরকম মানুষেরা। আমাদের ইতিহাসের যতবার আসলে মোড় ঘোরানোর মতো জিনিস আসছে, যেগুলিকে এখন পর্যন্ত যেগুলি নিয়ে আমরা মধ্যবিত্তরা গর্ব করি, 71 বলেন, 52 বলেন, 90 হোক, 69 বলেন, 90 বলেন, আর 24 বলেন, এই সমস্ত জিনিস আসলে মোড় ঘোরানোর ঘটনাগুলির মধ্যে একটা জিনিস দেখবেন যে মানুষ, সাধারণ মানুষ আসলে যুক্ত হয়েছে, মানুষ জীবন দিচ্ছে, মানুষ জীবন দিয়ে একটা যে আকাঙ্ক্ষার কথা বলছে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার উপযোগী হওয়ার পরে তারা বিশ্বাস করে এখানকার নেতৃবৃন্দের কাছে ক্ষমতাটা রেখে, দায়িত্বটা রেখে তার জীবনে সে ফেরত গেছে। এবং যাদের কাছে যখন দায়িত্বটা রাখা হয়েছে, তারা আসলে এই দায়িত্বটা নিয়ে যাদের রক্তের উপরে দাঁড়ায় দায়িত্বটা পাইছে, বিনা ব্যতিক্রমে তাদের সাথে আসলে এক ধরনের প্রতারণা করা হয়েছে। কিন্তু এই যে বিশ্বাসহীনতা জায়গাটা তৈরি হলো, এই ক্ষতিটা আসলে কতদিনে পুষবে বলে আপনার মনে হয়? কতদিন আমি জানি না, কিন্তু আমি রাকিবের সাথে একটা জিনিসে আমি অবশ্য অন্যভাবে ভাবি, আমি এটা বলবো আপনাকে। তার আগে আমি বলি যে এই যে বিনা ব্যতিক্রমে আমাদের মানুষরা প্রতারিত হয়, এইটার একটা কারণ হচ্ছে আপনি যেটা বলতেছিলেন, কারণের মধ্যে আমি একটা বলি যে আমরা বিজয়ের গল্পটা বারবার আনছি। আমরা যখন একটা লড়াই করতে যাই, যেমন ধরেন প্রতিবারই আমরা বিজয়ের গল্পটাই বলি যে আমরা 71-এ জিতছিলাম, 90-এ জিতছিলাম, এইবারও জিতবো বা জিততে হবে, এইটাই। এবং এখানে এরকম হয় যে ধরেন এক একটা শহীদ হওয়ার ধরন আমাদের প্রতিবার অন্য একটা মাত্রা নিচ্ছে। আমরা ক্ষুদিরামকে চিনি, আমরা 71-এর শহীদদের চিনি, কিংবা তারপরে দেখেন 90-এ যখন আপনি শহীদ হিসাবে যাকে সব শহীদের ইয়ের মধ্যে আমরা দিচ্ছি, তার দেখেন বুকে পিঠে আসলে নূর হোসেনকে দেখেন। এইবার যাকে আমরা পাইছি দেখেন সে একদমই আরেক রকমের ব্যতিক্রম, যে হচ্ছে আসলে বন্দুকের সামনে বুক পাইতে দিচ্ছে এবং সে আসলেই আবু সাইদ একাধিকবার সে আসলে উঠে দাঁড়াইতেই চাইছে, এবং এরপর থেকে তার বুকের কোনো অভাব হয় নাই। আমি বলি যে গুলির অভাব হইতে বুঝছে, তো বুকের অভাব হয় নাই, দেশের মানুষ বুক দিচ্ছে।
এই মানুষদের সাথে যে প্রতারণাটা হইতে পারে, এই মানুষদেরকে যে আমরা যারা রাজনীতিটা করি, আমরা যারা মানুষদেরকে আসলে এগুলির পথে টেনে আনার চেষ্টা করি, আমরা তাদেরকে কখনো এই সতর্কবাণীটা দেওয়ার চেষ্টা করি নাই যে লড়াইটা মানে লড়াই জিতাটাই তোমার শেষ না। লড়াইয়ের পরে আসলে তুমি কী জন্য লড়ছো সেটার আসলে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তোমার আসলে এখানে একটু কষ্ট করে পাহারাটা তোমার দিতে হবে, এই জায়গাটা তোমার আসলে দূরে থাকতে হবে। আমরা এবার এটা বলছিলাম 12 তারিখেও, ধরেন এই গভর্নমেন্টকেও বলছিলাম, ছাত্রদেরকে আমরা বলছিলাম যে আমরা একটা স্টুডেন্ট কাউন্সিল করার ফর্মুলা দিয়েছিলাম যে তুমি আসলে এটা পাহারা দাও, অন্তত যে এই যে জায়গাগুলি হওয়া কি কি করতে হবে গভর্নমেন্টকে, এইটা তুমি যেরকম বলতেছো সাথে সাথে এইটা থেকে সে যদি সরে, তাহলে সারা দেশের ছাত্ররা তোমরা এই যারা যারা আসছো তারা একটা স্টুডেন্ট কাউন্সিল করো, তারা আসলে পাহারা দেওয়ার জায়গাটা আসো। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো স্টুডেন্টের প্রতিনিধিরা ছিল বিভিন্ন জায়গায়। স্টুডেন্টের প্রতিনিধিরা হচ্ছে প্রতিনিধিত্ব না, ওরকম প্রতিনিধি না, মানে একটা আন্দোলনের ভেতর দিয়ে তাদেরকে আমরা মিডিয়ার কারণে নেতা হিসাবে পাইছি, আমরা মানি তারা অনেক ভূমিকা নিচ্ছে, কিন্তু ওইভাবে যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তাদেরকে ছাত্ররা ওইভাবে তো হয়নি। তাইলে তাদেরকেও আসলে পাহারায় রাখা, কিংবা তারা যাতে ছাত্র প্রতিনিধিত্বের জায়গাটায় জোর পায়, তার জন্য আসলে ছাত্রদের যে ভূমিকাটা নেওয়ার কথা, এইটা আমরা আসলে রাকিব যেটা বলছিল, আমরা এখানে দায়িত্বশীল বুদ্ধিজীবী পাই নাই, আমরা এখানে দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের আমাদের সাথে পাই নাই। আমরা এই সরকারকে কোনোভাবে ধরেন এই তার কোনো হোমওয়ার্ক ছিল না, যে সরকারকে আমরা এখানে বসাইছিলাম সে সংস্কার বিষয়ে জানে না। ধরেন আমরা 12 বছর সংস্কার নিয়ে কাজ করছি, আমাদের কোনো সাজেশন সরকার, বিরোধী দল কিংবা ধরেন ছাত্ররা, এই শব্দগুলি কেবলমাত্র স্লোগানটা তারা আমাদের কাছ থেকে হাওলাত দিছে কিংবা ব্যবহার করছে এবং আমাদেরকে ধরেন এইখান থেকে সিন আউট করার চেষ্টা করছে, কিন্তু এটাকে নিতে চায় নাই। এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা পাহারা দেওয়ার রাজনীতিটা আসলে করতে পারিনি, রাজনীতির একটা অংশ কেবলমাত্র করছি। এর প্রভাব আসলে আমাদের ভবিষ্যতে কতটা পড়বে আমরা জানবো আরেকটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সময় হলে আরেকটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। কাইয়ুম ভাই, যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল বিশ্বাসহীনতার যে জায়গাটা, সেই বিষয়ে আপনার কিছু বলার থাকলে, অসম্পূর্ণ থাকলে বলবেন। আর জাস্ট একটা কথা বলতে যাচ্ছিলাম ওই সময়, আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা মানে অভিজ্ঞতা, যেটা দুঃখজনকই হোক আর দুর্ভাগ্যজনকই হোক, এটা থেকে আসলে কালেকটিভলি মানুষ শিখে। আমাদের এই যে বিজয়ের ধারার মধ্যে বিজয়ের ফল বেহাত হওয়ার যে ধারা, এইটা এইবারই প্রথম অনেক বেশি চোখে পড়বে। এইবারই মানুষের আসলে অনেক বড় শিক্ষা হবে যে কেবলমাত্র একটা বিজয় অর্জন করা ব্যাপার না, সেই বিজয়ের ফল মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যারা আসলে এরপরের রাজনীতি করবে, এই অভ্যুত্থান কয়দিন পরে ঘটবে কিংবা এই পরিবর্তন কয়দিন পরে ঘটবে, অভ্যুত্থানই লাগবে আমি এটা মনে করি না। আমি মনে করি যে একটা মানুষ যখন সংগঠিত হয়, অভ্যুত্থান লাগে হচ্ছে কখন, মানে যখন আপনার প্রতিপক্ষ বেশ শক্তিশালী কিংবা আসলে বিভৎস। যদি আপনি আসলে একটা গণতান্ত্রিক শক্তি, অ্যাপারেন্টলি একটা গণতান্ত্রিক শক্তি আপনি যদি পান এবং ব্যাপক অধিকাংশ মানুষ যদি আসলে আপনার এটার বিরুদ্ধে দাঁড়ায়, তাইলে আসলে ওইরকম লড়াইটাই হয় না। বাংলাদেশে আগামী পরিবর্তন আমি মনে করি ওরকম কোনো লড়াই হবে না। মানুষ জেগে উঠবে, দাঁড়াবে এবং সে এই যে অধিকারের জন্য সে লড়তেছে, এইটা আসলে তার ঘর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সে এই নেতৃত্বের উপরে আর জিনিসের কর্তৃত্বটা ছাড়বে না। নেতৃত্বকে সে আসলে বাধ্য করবে তার জন্য যা অর্জন করার জন্য যে দাঁড়াইছিল, যে জন্য সে বুক পাইতে দাঁড়াইছে, এইটা তার ঘরে পৌঁছায় দেওয়ার মতো ব্যবস্থা করা পর্যন্ত। কিন্তু আমরা এবং আমি এই আশাটা বলতে পারেন আজকে বেপরোয়া আশা, কিন্তু আমি বরাবরই বেপরোয়া আশা করি আমি এসেছি। আমি যখন বলতাম যে বাংলাদেশের সংস্কার লাগবে, তখন আমার বন্ধু বান্ধবরা আমাকে নিয়ে হাসাহাসি করতো। আমি যখন বলতাম যে সংবিধান সংস্কার করতে হবে বাংলাদেশে, কিংবা আসলে এরকম রাষ্ট্র সংস্কার লাগবে, তখন এটা হাসাহাসি হইতো। কিন্তু আজকে সংস্কার হোক বা না হোক, এইখানকার অন্তত প্রায় অধিকাংশ মানুষ মনে করে যে রাষ্ট্রের কাঠামোর এই সংস্কারটা লাগবে। কিন্তু একটা বিষয়, এই প্রবাদও তো আমরা জানি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনি যে আশাটা করছেন সেটা আসলে কতটুকু আসলে পূরণ হবে? এইটা যে বলা হয় না, এই বলাটা হচ্ছে আসলে এটা একটা আপ্তবাক্যের মতো। এটা শিখতে শিখতেই তারপরেও দেখা যায় কিছু জিনিস শিক্ষার বাইরে। আমাদের সময় স্বল্পতা রয়েছে। আরেকটা বিষয় আপনার একটু মন্তব্য জানতে চাই, সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং রাজনৈতিক দাফন হয়েছে দিল্লিতে, সম্পন্ন হয়েছে দিল্লিতে। আপনি তার এই মন্তব্যটাকে কিভাবে দেখেন?
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু তো ধরেন হওয়ার কথা ছিল, কিন্তু সালাউদ্দিন সাহেবরা আওয়ামী লীগকে অনেকাংশে আসলে বাঁচায় রাখার চেষ্টা করতেছে। এটা কেন আমি জানি না। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক মানে এটাকে ধরেন যেভাবে মনে করা হয়, আওয়ামী লীগ পার্টি হিসেবে তো কোনো পার্টি না, এটা তো একটা মাফিয়াতান্ত্রিক, একটা মাফিয়াদের একটা গ্রুপ ছিল। পার্টি তো কোনো একটা পার্টি তার পিপলের উপর গুলি করতে পারে নাকি, তার পিপলকে খুন করতে পারে, তার পিপলকে আসলে সে তার শত্রু বানাইতে পারে? এটা পারে না কোনো পলিটিক্যাল পার্টি পারে। আওয়ামী লীগ তো এটা করার ভেতর দিয়েই তার নিজেকে আগে যেটা শেষ করছিল, দাফন তো তার উদ্ভুত্থানের মধ্যে হয়েছে, তার দিল্লিতে হইতে হবে কেন? এই যে পরবর্তীতে লাশ নিয়ে তাদের টানাটানি এবং আওয়ামী লীগের রাজনীতি এখন বিএনপি করার যে চেষ্টা করে, এটার ভেতর দিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের এরা করছে, জামাত ইসলামী করে এবং বিএনপি করে। একই প্র্যাকটিসের রাজনীতি মধ্য দিয়ে পরের ধাপে যাওয়ার কথা ছিল, পরের ধাপে না গিয়ে এরা আওয়ামী লীগের ধাপে রাজনীতিটাকে আটকায় রাখার ভেতর দিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে। আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না, এটা তো একটা প্রবণতা, এটা তো একটা চর্চা, এটা একটা এস্টাবলিশমেন্ট। এটা হচ্ছে জনগণের সম্পদ কুক্ষিগত করে বিদেশ পাচার করে দেওয়া, জনগণের সম্পদ কুক্ষিগত করার জন্য মানুষকে মাইরে ফেলা, গুম করে ফেলা, আটকায় ফেলা। এটা ধন্যবাদ। রাকিব, আপনার কাছে যেটি জানতে চাই একই প্রসঙ্গেই আমি একটু তথ্য আপনি নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগের প্রণীত আইনের বিধান অনুযায়ী দলটি নিষিদ্ধ হতে পারে যদি দোষী সাব্যস্ত হয় এবং তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধতার মধ্যে দিয়ে কি আসলে সুষ্ঠু গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা বা যে চর্চাটা করা সেটি আসলে নিশ্চিত হবে কিনা, মানে এটি আসলে ইতিবাচক না নেতিবাচক, আপনি কিভাবে দেখেন? যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, এটা একটা লম্বা প্রসেস এবং হচ্ছে কি এটা মানে ডিফিকাল্ট প্রসেস হয়। এটা আমার সাথে আইনজীবী আছেন ভালো বলতে পারে। বাংলাদেশে যে মানে আইনের মধ্যে যে মানে জটিলতা এবং যে স্লোনেস এবং মানে সব কিছু মিলে এটা একটা খুব জটিল প্রক্রিয়া। এখন এটা হওয়া না পর্যন্ত আসলে বলাটা খুব টাফ। কিন্তু আপনি যেটা বলছেন এটাতে গণতন্ত্র নিশ্চিত হবে কিনা সেটাও একটা টাফ কোশ্চেন। কারণ হচ্ছে গণতন্ত্র, স্পোর্টসের একটা কথা আছে যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আবার পলিটিক্সের একটা কথা আছে যে ভিক্টরি সবসময় পার্মানেন্ট না। ধরেন আপনি বিক্রি একটা গাছ আপনি পাইছেন, উনি বলছেন না যে বিজয়টা প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে। ধরেন আপনি গাছ পাইছেন, এখন গাছটা পাওয়ার পরে গাছটা তো আপনি রোপণ করতে হবে, লালন পালন করতে হবে, তারপর একসময় ফল দেবে, সেই ফলটা আপনি আহরণ করতে হবে। তো এটা একটা লম্বা প্রসেস, লম্বা জার্নি। তো এটা একটা শর্ট জার্নির মধ্যে থেকে এটাকে মানে অ্যাসেসমেন্ট করাটা খুব টাফ। তবে আমি মনে করি যে ধরেন আমাদের এই যে সংস্কার বলেন, সংস্কারের তো আসলে আমার চেনা জানা সম্পর্কে সংস্কারের রূপরেখাটা কিন্তু ওনাদের হাত ধরে আসছে। তো এখন উনি যেটা বলছে একসময় ওনাকে গালাগালাজ করতে, হাসাহাসি করতে, কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষ এটা মনে করে, এটা ফিল করে যে কিছু হোক আর না সংস্কার তো লাগবে, সংস্কার না হলে এটা হবে না। মানে কার দোষ থাকুক না থাকুক সেটা অন্য লাভ, কিন্তু সংস্কার লাগবে। তো সুতরাং এই যে একটা প্রবর্তনী রাজনীতির একটা বিবর্তন, তো আমি মনে করি যে বিবর্তনের মধ্যে যদি রাজনীতি টিকে থাকে, সব কিছু টিকে থাকে, তো সে কারণে আমি মনে করি যে এটা আগামীতে এটা আরও বেশি প্রাসঙ্গিক হবে। মানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হোক এটা অন্য আলাপ, কিন্তু রাজনীতিতে যে গুণগত পরিবর্তন, সংস্কার, আমাদের কাঠামোগত চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ, এই জিনিসটা প্রাসঙ্গিক হবে এবং এটা প্রাসঙ্গিকের মধ্যে দিয়ে আসলে সবকিছু আসলে আইডেন্টিফাই করবে। কিন্তু আপনারা দুজনই যে বিষয়টি বলছিলেন যে এই যে মানুষের যে আশাটা করেছিল সেটি আসলে পূরণ না হওয়ার যে বিষয়টি, আমরা জানি যে একটা রাস্তা নষ্ট হলে সেটি হয়তো বা মেরামত করা যাবে, কিন্তু এই যে মনস্তাত্ত্বিক জায়গায় যে একটা বড় ক্ষত তৈরি হলো বা একটা ধাক্কা খেলো, সেটি আসলে একটা দীর্ঘ সময় হয়তো বা এর মাসুল দিতে হতে পারে। আপনি কি মনে করেন এটি আসলে কতটা প্রভাব ফেলবে? এই ধাক্কাটা খেয়ে যে একেবারে সে মাটিতে লুটে পড়ে গেছে ব্যাপারটা এরকম না। ধাক্কাটা খেয়ে সে এমন অবস্থা রয়েছে, সে ভারসাম্যটা হারিয়ে ফেলতেছে, কিন্তু এখনো সে পুরোপুরি মাটিতে লুটে পড়েনি। কারণ মানে মাত্র তো 4 মাস হলো, মানে ওইটার জন্য যে বিপ্লব, উনি যেটা সুন্দর কথা বলছে, যেটার জন্য বিপ্লব লাগবে, গণঅভ্যুত্থান লাগবে, নট নেসেসারি। এটা আপনার স্ট্রাকচারাল যে এক্সিস্টিং কাঠামো, সেই কাঠামোতে এটা হতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের এক্সিস্টিং যে পলিটিক্যাল কাঠামো, পলিটিক্যাল স্ট্রাকচার, তারা আন্তরিক কিনা, তারা এটাকে ওয়েলকাম করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ওয়েলকাম না করলে আবার সে আবু সাইদের মতো কেউ দাঁড়িয়ে যাবে, আবার কেউ নূর হোসেনের মতো দাঁড়িয়ে যাবে, সেটা সময়ের কাছে ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা মানে ওই মানে সেটিও তো আসলে গণ অভ্যুত্থান বা আন্দোলনগুলো তো আসলে খুব অল্প সময়ের মাঝে তো আর হয় না, একটা দীর্ঘ সময় পরপরই আসলে আন্দোলনগুলো আমরা দেখেছি। আন্দোলনটা বীজ রোপণ অনেক আগে থেকে, কিন্তু আন্দোলনটা বিস্ফোরিত হঠাৎ করে। তো আমাদের এই আন্দোলনটা কিন্তু শেষ হয়ে যায়নি, মানে আমাদের এই যে আকাঙ্ক্ষার আন্দোলনটা কিন্তু চলমান, এটা একটা চলমান প্রক্রিয়া। এটি কি চলমানই থাকবে সবসময়? আন্দোলন সব এগুলো তো মানুষের আকাঙ্ক্ষা, তো বিজয়ের আকাঙ্ক্ষা তো সব চলমান প্রক্রিয়া। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন এটার সাথে যদি আপনি এক্সিস্টিং পলিটির সাথে যদি এটার সাথে ম্যাচ না হয়, মানে প্রপার ম্যাচিং না হয়, তখন তো সে বিস্ফোরণটা হয়। আমার মনে করি যে সরকার যদি প্রো পিপল থাকে, তাহলে আমি মনে করি যে সরকার এখানে তার ক্ষতি হলেও সে অনেক কিছু সারিয়ে নেবে, কারণ এটা শর্ট টার্মে তাকে হয়তো কিছুটা হ্যাম্পার তার জন্য ক্ষতি হতে পারে, লং টার্মে এটা প্রো পিপল রাজনীতি হিসেবে তাকে টিকিয়ে রাখবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।